ওকে। জয় বাবার কথার প্রত্যুত্তরে সৌজন্য সূচক হাসি দিয়ে উপরে চলে গেল, অর্থাৎ মায়ের রুমে চলে গেল। রায়হান সাহেব মুখে তৃপ্তির হাসি টেনে নেহার দিকে তাকালেন। নেহা তখনও ডাইনিং এর পাশে দাঁড়িয়ে জয়ের যাওয়ার দিকে তাকিয়েছিল। রায়হান সাহেব হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, নেহা। নেহা দ্রুত চোখ সরিয়ে শ্বশুরের দিকে দৃষ্টি রাখল, মুখে হাসি টেনে বিন্দু কণ্ঠে বলল, জি বাবা বলুন না। জানিস মা, আজ আমি অনেক খুশি। অবশেষে জয় আমার বিজনেসটার দায়িত্ব নিতে চললো, আর এসব সম্ভব হয়েছে একমাত্র তোর জন্য। তোকে ধন্যবাদ দিব না, কারণ বাবা হয়ে মেয়েকে ধন্যবাদ দেওয়াটা বেমানান। তুই বরং বল যে তুই আমার কাছে কি চাস। আজ তুই যেটা চাইবে আমি তোকে সেটাই দেওয়ার চেষ্টা করব। বল মা, কি চাস তুই? বাবা আমার কিছু লাগবে না, আপনি বরং আমার জন্য বেশি বেশি দোয়া করিয়েন। আপনার দোয়াই আমার সব, আমার কিছু চাই না। আপনি খুশি হয়েছেন সেটাই অনেক আমার জন্য। আরে মা, দোয়া তো আমি সব সময় করি, কিন্তু কিছু দেওয়ার সুযোগ তো বারবার আসে না। তাই আজ আমি তোকে কিছু দিতে চাইছি। বল কি চাস তুই? বললাম তো বাবা, আমার কিছু লাগবে না, আমার সব আছে। আপনি শুধু দোয়া করলেই হবে। আমি সত্যি অনেক ভাগ্যবান রে মা, যে তোর মতো একটা মেয়ে পেয়েছে। তোর জন্যই আজ আমার ছেলেটা বদলালো। তোর এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না মা, কোনো দিন শোধ করতে পারবো না। বাবা আপনিও তো কি সব বলেন, কিসের ঋণ কিসের কি। আমি বরং আপনার কাছে কৃতজ্ঞ, আমার মতো একটা মেয়েকে আপনি আপনার ছেলের বউ বানিয়েছেন। মম, এখনো কি রাগ করে আছো আমার উপর? তোমাকে তো সব বললাম এখন কেন আমি ড্যাডের বিজনেসে জয়েন হচ্ছি। আই থিঙ্ক আমার মতো তোমারও খুশি হওয়া উচিত। ভাইয়া তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করেছে। অবশেষে গিয়েও ছোট লোকটা আমাদের বাড়ি থেকে বিদায় হবে। উফ। জয় মাকে রুমে এসে সব বলার পরেও যখন মায়ের মুখে হাসি ফুটলো না, তখন জেসি কথাগুলো বলল। দুই ভাই বোনের কথা শুনে শালা বেগম ক্ষীণস্বরে বললেন, সত্যি চলে যাবে ওই ছোট লোকটা, নাকি ঠপ মেরেছে তোকে? মম, ওকে এতদিনে আমার এইটুকু চেনা হয়ে গেছে যে ও কথার খেলাপ করবে না। আমার বিশ্বাসও যেটা বলছে সেটা রাখবে। হ্যাঁ। কথা শুনে মুহূর্তেই শায়লা বেগমের মেঘে ঢাকা মুখটা খুশিতে ছলমলে হয়ে গেল। এসে ছেলের কাঁধে হাত রেখে বললেন, গ্রেট বাবা, এই না হলে আমার ছেলে। তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমি তোর সিদ্ধান্ত অনেক খুশি হয়েছি। এখন যা, তোর জন্য নিচে তোর বাবা বসে আছে। তুই তো এখনো রেডি হসনি, তাড়াতাড়ি রুমে গিয়ে রেডি হয়ে নে। আর হ্যাঁ, ওই ছোট লোকটাকে আরো একবার ওর দেওয়া কথাটা মনে করিয়ে দিবি যাওয়ার আগে। আমি তো আজ সবাইকে ট্রিট দেবো খুশিতে। জেসি, রেডি হয়ে নে, আমরা বের হব। জয় কিছু না বলে মুচকি এসে মায়ের রুম থেকে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে আসতে রায়হান সাহেব বলে উঠলেন, কথা হয়েছে মা ছেলের? ড্যাড তুমি 5 মিনিট বসো, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আফটার অল আজ থেকে সব বুঝিয়ে দিতে হবে তো আমার। আজ থেকে তোকে সব বুঝিয়ে দিয়ে কাল থেকে আমি বাড়িতেই থাকবো। গো ফার্স্ট। নেহা, তুইও যা, ওর কিছু প্রয়োজন হতে পারে। আমি? নেহার অবাক করা প্রশ্ন শুনে রায়হান সাহেব হেসে বললেন, হ্যাঁ যা মা। নেহাও আর কোনো উপায় না পেয়ে অগত্যা জয়ের পেছন পেছন রুমে গেল। নেহা কি করবে বুঝতে পারছে না, তাই রুমে এসে এক জায়গায় দাঁড়িয়ে রইল। জয় অফিসের জন্য নর্মাল ড্রেস পাল্টে ফর্মাল ড্রেস পরে নিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে মাথাটা আঁচড়ে নিয়ে গলার টাইটে বাঁধতে বাঁধতে নেহার দিকে না তাকিয়েই বলল, কাল কি ডিল হয়েছে মনে আছে তো? নেহা এতক্ষণ ধরে জয়ের দিকে তাকিয়ে জয়ের রেডি হওয়া গুলোই দেখছিল। আসলে জয়কে ফর্মাল ড্রেস আপে এত বেশি সুন্দর লাগছিল যে নেহা সব ভুলে গিয়ে এক দৃষ্টিতে জয়ের দিকে তাকিয়ে আর এতটাই মুগ্ধ হয়ে অন্যমনস্কভাবে তাকিয়েছিল যে জয়ের প্রশ্নটা যেন ওর কানে পৌঁছলো না। তাই নেহার কোনো উত্তর না পেয়ে গলাটাইটা ঠিক করতে করতে পেছন ঘুরে তাকালো। নেহা তখনও ওর দিকে তাকিয়ে আছে। জয় কয়েক সেকেন্ড নেহার দিকে তাকিয়ে থেকে গলা খকড় দিয়ে বলল, হ্যাঁ, এই যে ম্যাম শুনছেন? জয় কথাটা একটু জোরে বলাতে নেহা চমকে উঠল, সাথে সাথে আমতা আমতা করে বলে উঠল, জি বলুন, কিছু বলছিলেন? বলছিলাম যে কাল রাতে কি ডিল হয়েছিল মনে আছে? মুহূর্তে নেহার বুকটা ধুপ করে উঠল। ও তো এতক্ষণ ভুলে গিয়েছিল যে মানুষটার দিকে সে মুগ্ধ হয়ে তাকিয়েছিল এত সময় ধরে, যে মানুষটা আদৌ ওর নয়, সে তো তাকে বিদায় করতে চায়। মানুষটার ভালোবাসা যে সে কখনোই পাবে না। নিজেকে তটস্থ করে নেহা জবাব দিল, মনে আছে। গুড, তাহলে মনে থাকে যেন। চাইলে এখন থেকে গোছগাছ শুরু করে দিতে পারিস, আমি আসছি। আর হ্যাঁ, গুড বাই। বলেই জয় হেসে রুম থেকে বেরিয়ে গেল।
আর নেহা স্তব্ধ হয়ে ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে রইল। একটা শূন্যতা যেন নেহাকে চারপাশ থেকে ঘিরে ধরল। নেহার দিক বিদিক শূন্য হয়ে ধপাস করে খাটে গিয়ে বসে পড়ল। তারপর নিজে নিজেই বিড়বিড় করে আওড়াতে লাগলো। আচ্ছা, আমি কি এমন ভুল করেছিলাম যে আমাকে ভালোবাসা যায় না? কি এমন অন্যায় করেছি যে এই 1 বছরেও ওনার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারলাম না? ভেবেছিলাম হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মনে করেছিলাম একদিন না একদিন আমাকে ঠিক বুঝবে, ভালোবাসবে। কিন্তু আমি ভুল ছিলাম। আমি পারলাম না ওনার মনে আমার জন্য ভালোবাসা তৈরি করতে, পারলাম না ওনার মনে আমার জন্য একটু জায়গা করে নিতে। আসলেই আমি ব্যর্থ। উনি একদম ঠিক বলেছেন, আমি আসলেই ওনার লাইফে থাকার কোনো যোগ্যতা নেই। যেই মেয়ে 1 বছরও স্বামীর মন জয় করতে পারে না, তার আসলে স্বামীর ঘরে থাকাটাই মানায় না। চলে যাব, অনেক দূরে চলে যাব, আর কখনো আর জীবনে ফিরে আসবো না। কথাগুলো বলতে বলতে নিজের অজান্তে চোখের কোণ বেয়ে 2 ফুটো জল গড়িয়ে পড়ল নেহার। তবে সন্তর্পণে সে তা মুছেও নিল। আর সে কাঁদবে না, এই চোখের পানিগুলো সে আর বের হতে দিবে না। নেহা নিজেকে সামলে নিয়ে আস্তে আস্তে একটা একটা করে কাপড় গোছাতে মনোযোগ দিল। এখনই সব গুছিয়ে নেওয়া উচিত, কারণ দুপুরের পরই বেরোতে হবে, নয়তো ট্রেন মিস হয়ে যাবে। অন্যদিকে রায়হান সাহেব ছেলেকে অফিসে এনে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন। এই বলে যে এখন থেকে জয় অফিসের নতুন এমডি, তাই রায়হান সাহেবের কথায় সবাই জয়কে স্যার বলে সম্বোধন করতে লাগলো। যদিও জয়কে সবাই আগে থেকেই চেনে, কিন্তু অফিসে তেমন আসতো না বলে সবাই স্যার বলেই সম্বোধন করতো না, জাস্ট সালাম বিনিময়ের পরেই চলে যেত। আজ প্রথমবারের মতো জয় অফিস জয়েন করতে এসেছে দেখে রায়হান সাহেব ছেলেকে অফিসে এনে হাসি মুখে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন। এই বলে যে এখন থেকে জয় অফিসের নতুন এমডি, তাই রায়হান সাহেবের কথায় সবাই জয়কে স্যার বলেই সম্বোধন করতে লাগলো। যদিও জয়কে সবাই আগে থেকেই চেনে, কিন্তু অফিসে তেমন আসতো না বলে স্যার বলে কেউ সম্বোধন করতো না, জাস্ট সালাম বিনিময় করেই চলে যেত। কিন্তু আজ থেকে যেহেতু সেই অফিসের বস, তাই সবাই স্যার বলেই সালাম বিনিময় করে পরিচয় পর্ব সারতে লাগলো। সবার সাথে পরিচয় পর্ব শেষ হলে রায়হান সাহেব ছেলেকে নিয়ে কেবিনে গেলেন। তারপর নিজের চেয়ারটার পেছনে গিয়ে দাঁড়িয়ে চেয়ারের হাতলের উপর 2 হাত রেখে হেসে বললেন, আরে বাবা বস এখানে। এতদিন এটা আমার আসন ছিল, আজ থেকে আসলে তুই বসবে। এখন থেকে এই চেয়ারটা তোর। অবশ্য আজ তোকে বেশি সময় থাকতে হবে না এখানে, কারণ আজ প্রথম দিন এসেছিস, আর তাই আজ জাস্ট সব বুঝে নিবি। দেন কাল থেকে পার্মানেন্টলি অফিস বসবে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আয় বস। জয় বাবার কথা মতো চেয়ারে গিয়ে বসল। রায়হান সাহেব এবার টেবিলের অপর পাশে জয়ের মুখে মুখে চেয়ারে এসে বসলেন। তারপর ছেলের দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, তো এখন কেমন লাগছে? জয় গায়ের কোটটা ঠিক করতে করতে বলল, ভালো ড্যাড, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে যেটা আগে কখনো হয়নি। অনেস্টলি স্পিকিং, আই অ্যাম ফিলিং গুড। যাক, ভালোই হলো তাহলে। জানিস আজ আমি কতটা খুশি তোর উপর? আমি জানতাম তুই একদিন না একদিন বুঝবি, আর আজ সেই দিনটা অবশেষে আসলো। আমি খুব খুশি, আজ খুব খুশি। অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে রইল। আসলে সে অবাক হয়েছে নাকি মুগ্ধ হয়েছে বাবার আচরণে সেটাই বুঝতে পারছে না। তবে আজ কেন যেন বাবার মধ্যে তৃপ্তির যে হাসিটা দেখছে জয়, সেটা আজীবন দেখতে চায়। মুখ হয়েছে একমাত্র নেহার জন্য। নেহা না বুঝালে হয়তো কখনো বুঝতোই না সে, তবে বেশি সময় ভাবলো না সে। সব ভাবনা এক পাশে রেখে বাবাকে আশ্বস্ত করে বলল, ড্যাড, আজ থেকে তুমি একদম টেনশন মুক্ত। তোমাকে এইসব বিজনেস ডিল, ক্লায়েন্ট এসব নিয়ে টেনশন করতে হবে না। আজ থেকে আমার উপর ছেড়ে দাও সব। ট্রাস্ট মি, তোমাকে আমি নিরাশ করব না। আমাকে যে বিশ্বাস করে নিজের একটু একটু করে গড়ে তোলা বিজনেসটা হাতে তুলে দিয়েছো, আমি সেটার মূল্য রাখবো। আই প্রমিস ড্যাড। জয় বাবা, তোর এখন ছুটি, এখন তুই যেতে পারিস। আজ আর অফিসে আসতে হবে না, কাল থেকে একেবারে আসিস। আজ শুধু তোকে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্যই আনলাম, নয়তো কাল থেকেই জয়েন হতে বলতাম। রায়হান সাহেব আবারও তৃপ্তি ভরা প্রশস্ত একটা হাসি টেনে নিলেন মুখে। তারপর বাবা ছেলে মিলে বিজনেস সংক্রান্ত কথা বললো ব্যাপক সময় ধরে। রায়হান সাহেব অফিসে সবকিছু বুঝিয়ে দিতে আর জয়ের সবকিছু বুঝে নিতে নিতে দুপুর 2টা বেজে গেল। আবার মুখে খুনসুটি কথাটা শুনে জয় অবাক হয়ে বলল, ড্যাড, তোমাদের অফিসে কি দুপুর 2টা বাজে ছুটি দেওয়া হয়? আরে তা হতে যাবে কেন? তাহলে তুমি বলছো যে আমার এখন ছুটি? আরে পাগল ছেলে, এটা তো আমি তোর জন্যই বললাম। তুই আজ প্রথম দিন অফিস জয়েন করলি, তাই তো আমি ছুটি দিয়ে দিলাম।
আমি চাই আজ তুই তোর বন্ধু বান্ধবদের সাথে কিছু সময় কাটা, কারণ বিজনেসে ঢুকলে তখন তো আর তেমন সময় পাবে না, তখন ওরা বললেও তুই সময় বের করতে পারবি না। অ্যান্ড দ্যাটস ওয়াই আজ আমি নিজ থেকে তোকে সুযোগ দিচ্ছি, তোর বন্ধু বান্ধবদের সাথে কিছুটা সময় এনজয় কর গিয়ে, এদিকটা আমি সামলে নিব। জয় যেন খুশিতে গদগদ হয়ে গেল, খুশিটা মুখে ফুটিয়ে রেখে বলল, সত্যি ড্যাড? জয় খুশি হয়ে বাবাকে হালকা জড়িয়ে ধরে আসছে বলে বের হয়ে গেল। রায়হান সাহেব ছেলের কাণ্ড দেখে মুচকে হাসলেন। জয় অফিস থেকে বেরিয়ে গাড়িতে এসে বসে খুশি হয়ে মীরাকে কল দিল, কারণ আজ বাকি সময়টুকু সে মীরার সাথে কাটাতে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত বার কয়েক কল দিয়েও কোনো লাভ হলো না। মীরার ফোনে প্রতিবারই রিং হয়ে কেটে যাচ্ছে। অন্য সময় হলে জয় হয়তো রাগ করত, কিন্তু আজ কেন যেন রাগ হলো না, বরং হাসি মুখে ফোনটা পকেটে ঢুকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে নিজে নিজে বলল, এখন আর কল দিব না, একেবারে ওর বাসায় গিয়ে ওকে চমকে দিব। আমি জানি আমাকে এই মুহূর্তে ওর বাসায় দেখলে যতটা না খুশি হবে তার চেয়েও দ্বিগুণ খুশি হবে ওই নিহার চলে যাওয়া শুনলে। হয়তো খুশিতে আমাকে জড়িয়েও ধরবে। পাগলিটা বরাবরই ইমোশনাল। আমি আসছি মীরা, তোমার জন্য গুড নিউজ নিয়ে আসছি। মিনিট 20 মধ্যেই জয়ের গাড়ি এসে থামলো মীরার ফ্ল্যাটের সামনে। তলা বিশিষ্ট ফ্ল্যাটের তৃতীয় তলায় মীরা একাই থাকে। চাকরির সুবাদে ওকে এখানে একাই থাকতে হয়। পরিবারের সবার সাথে বাড়িতেই থাকে। যদিও জয় মীরাকে অনেকবারই বলেছিল যেন ফ্যামিলিকে এখানে নিয়ে আসে। এমন ঢাকা শহরে একটা ফ্ল্যাটে একা একটা মেয়ে থাকা খুবই রিস্ক, কিন্তু মীরা বরাবরই জয়ের কথাতে অগ্রাহ্য করে গিয়েছে। মীরার একটাই কথা, সে একা থাকতে পারবে, কিছু করতে পারবে না কেউ। তাই জয়ও আর কিছু বলেনি। তবে জয় খুব কমই এখানে আসে। ওরা বেশিরভাগ বিভিন্ন ক্লাব, হোটেল, ডিস্কো পার্টি এসবেই দেখা করে। আজ খুশির ডোজটা একটু বেশি হওয়ায় জয় সোজা বাসায় চলে এসেছে, কারণ মীরার অফিস দুপুর 12টায় ছুটি হয়েছে আর বাকিটা সময় সে রুমে বসেই কাটায়। তবে রুমে একেবারে বসে থাকে তাও কিন্তু না। জয়কে বলেছিল একবার, অবশ্য সময় নাকি সে আউটসোর্সিং করে, তাই তো এত দামি ফ্ল্যাটে থাকার জন্য টাকার অভাব পড়েনি। জয় লিফটে করে সোজা 3rd ফ্লোরে চলে আসলো। তারপর মীরার রুমের সামনে দাঁড়িয়ে দরজায় চাপড় দেওয়ার জন্য হাত দিতেই দরজাটা হালকা খুলে গেল। তার মানে দরজা আনলক। জয় একটু অবাক হলো, মীরা দরজা লক না করেই ভিতরে বসে আছে। এই মেয়েটাও না, আচ্ছা ওর কি ডর ভয় নেই? এমন একা একটা ফ্ল্যাটে দরজা খোলা রাখার মানে হয় দরজাটা লক করতেও কি মনে থাকে না? যত সব। আজ ওকে এই বিষয়ে সাবধান করতেই হবে, নয়তো না জানি কখন কি অঘটন ঘটে যায়। আজ এর একটা বিহিত করতেই হবে। কথাগুলো নিজে নিজে বলেই জয় যে না দরজাটা সরিয়ে ভেতরে ঢুকলো, তখনই কিছু আপত্তিকর কথা আর হাসির আওয়াজ শুনেই জয়ের পা জোড়া সেখানেই থেমে গেল। শিহাব, তুমি কিন্তু দিন দিন ভারী অসভ্য হয়ে যাচ্ছ। এতটা ডেসপারেট হও কেন বলো তো? প্রতিদিন 3 ঘন্টা করে সময় দেওয়ার পরেও কি তোমার মন ভরে না? ও জান, তুমি বুঝো না কেন বলো তো? তোমাকে কাছে পেলে যে আর ছাড়তে ইচ্ছে করে না। তোমাকে কি করে বোঝায় যে তোমাকে 3 ঘন্টা সময়ের জন্য কাছে পেয়ে আমার পোষায় না? মীরার সাথে একটা ছেলের কণ্ঠ শোনা যাচ্ছে। জয়ের বুঝতে দেরি হলো না, কথাগুলো ওর বেডরুম থেকে আসছে। মুহূর্তেই যেন রাগে জয়ের চোখ মুখ রক্তবর্ণ ধারণ করলো। এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে গদগদ পায়ে হেঁটে গিয়ে মীরার বেডরুমের দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললো। দরজা খুলে সামনে তাকাতেই জয় যেন 440 ভোল্টের শক খেল। মীরাকে সে এই অবস্থায় দেখবে সেটা কখনো কল্পনাও করেনি। মীরা কিনা ওকে ধোকা দিল। জয় নিজের চোখকে বেশিক্ষণ সেদিকে ধরে রাখতে পারল না। দ্রুত চোখটা নিচের দিকে নামিয়ে নিল। নিচের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, বাহ, আজকাল তাহলে আউটসোর্সিং এর নামে রুম ডেটও হয়? হঠাৎ কারো আওয়াজ কানে আসতেই মীরা আর শিহাব দুজনেই চমকে দরজার দিকে তাকালো। আর জয়কে দেখতে পেয়ে দুজনেই যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। জয় নিচের দিকে তাকিয়ে আছে। মীরার মুখ থেকে অস্ফুট স্বরে বের হলো, জয়? জয় এই মুহূর্তে এখানে আসবে সেটা মীরা বা শিহাব কেউই যেন কল্পনাও করেনি। জয়কে দেখে দ্রুত দুজনে অপ্রস্তুত হয়ে সে অপ্রীতিকর অবস্থা থেকে উঠে নিজেদের সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। আর মিনিটের মধ্যেই দুজনে নিজেকে আবৃতও করে নিল। মীরা গুটি গুটি পায়ে জয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, জয়, তুমি এই সময় এখানে কেন? ডিস্টার্ব করলাম নাকি? আসলে কি বলো তো, ভুলটা আমার নয়, ভুলটা তোমাদেরই। এমন প্রাইভেট টাইম স্পেন্ড করার সময় দরজাটা অ্যাটলিস্ট বন্ধ রাখতে পারতে।
আমি তাহলে আর এসব দেখতাম না। জয় আসলে সব নিজের কানেই শুনলাম, আর কিছু বলার দরকার নেই। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে যে আমি তোর মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। ছি মীরা, ছি। তুই এতটা লেম মাইন্ডের আমার আগে জানা ছিল না। আমি যদি আগে জানতাম তুই এমন নিচু স্বভাবের, তাহলে তোকে ভালোবাসা তো দূর, তোর সাথে কখনো কথাই বলতাম না। তোর মতো মেয়েরা তো কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখিস না। সাথে সাথে মীরা তাচ্ছিল্য হেসে উঠল, তাচ্ছিল্য হেসে বলল, আরে তুই কে আমাকে ভালোবাসবি? আমি তো তোকে ভালোবাসি না। তোর মতো ছেলেকে কে ভালোবাসবে? হ্যাঁ, তোকে তো প্লে বয় বললেও ভুল হবে না। তোর তো একটা দিয়ে হয় না, তোর ঘরে একজন লাগে, আবার বাইরে একজন লাগে। তুই তো হেপি মাল রে। তুই কি মনে করেছিস তোর সাথে দেখা করি, কথা বলি, পার্টি, ক্লাব এসবে যাই বলে তোকে আমি ভালোবাসি? তাহলে বলবো তুই ভুল ভাবছিস, কারণ আমি নিহার মতো অতটা বোকা নয় যে নিজের স্বামীকে অন্য কারোর হাতে তুলে দেব। আমি অতটা মহৎ নই। আমি তো জাস্ট তোর সম্পত্তির জন্য তোর সাথে ভালোবাসার অভিনয় করতাম। ভেবেছিলাম তোকে কোনো রকম বিয়েটা করে তোর সব সম্পত্তি নিজের নামে করে নেব, কিন্তু তুই তো আমাকে বিয়েও করবি না, আর তোর সম্পত্তিও আমি আর এই জন্মে পাবো না। তাই ভাবলাম তোর জন্য আর অপেক্ষা না করে নিজের লাইফটা আবার সেটেল করেই নি। তুই কি মনে করেছিস? হ্যাঁ, তুই বিয়ে করে বউ নিয়ে রাত কাটাবি আর আমি তোর অপেক্ষায় সন্ন্যাসী হয়ে বসে থাকবো? সেটা মোটেও না। তুই যেমন বিয়ে করে নিজের সুখটা খুঁজে নিয়েছিস, তেমন আমিও আমার সুখটা খুঁজে নিলাম, হিসাব বরাবর। তোর জন্য শুধু শুধু। বাকি কথা আর শেষ করতে পারলো না মীরা। তার আগেই জয় সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল মীরার গানে। জয়ের শক্ত হাতের জল খেয়ে মীরা গালে হাত দিয়ে হা হয়ে তাকিয়ে রইল জয়ের দিকে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না জয় ওকে থাপ্পড় দিয়েছে। ব্যাস, অনেক হয়েছে তোর লেকচার শোনা। আর না, তুই কি ভেবেছিস তুই বলবি আর আমি কাপুরুষের মতো চুপচাপ শুনে চলে যাব? তা তো হবে না। এতক্ষণ তুই বলেছিস, এখন আমি বলবো। আরে তুই কাকে প্লে বয় বলছিস? হ্যাঁ, যে তোকে পাগলের মতো ভালোবাসতো তাকে, নাকি যে তোর পথ চেয়ে এখনো বিয়ে হওয়ার 1 বছর পরেও নিজের স্ত্রীকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি তাকে? তোর জন্য, শুধু তোর জন্য আমি আজ পর্যন্ত নেহাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেইনি। শুধু তোকে ভালোবাসি বলে আমি ওকে স্ত্রীর অধিকার দেইনি, যে আমি এক ঘরে থেকেও নিজের স্ত্রীকে স্পর্শ করে দেখিনি পর্যন্ত। তুই তাকে প্লে বয় বলছিস? আরে আমি তো তোর জন্য সব ছেড়ে দিতে রাজি ছিলাম, আর তুই কিনা আমাকেই প্লে বয় বানিয়ে দিলি। বাহ বাবা বাহ, তুই তো পারিসও বটে। তোদের মতো মেয়েরা আসলে সব করতে পারে। তুই নিজেই তো আস্ত একটা প্লে গার্ল, তাই আমাকেও তোর মতো ধরে নিয়েছিলি। বাট আফসোস, তুই খুব বড় ভুল করলি। তবে একটা জিনিস ভালোই হয়েছে, আর সেটা হলো তোকে আমি চিনতে পেরেছি। তোদের মতো মেয়েদেরকে আসলে শুধু বিছানা পর্যন্তই নেওয়া যায়, ভালোবাসা টাসা এসব তোদের জন্য না। তোরা তো পুরুষদের টাকা আর শরীরই চিনিস, তোদের কাছে তো ভালোবাসার কোনো মূল্য নেই। তুই বলেছিলি না আমার সম্পত্তির জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলি? তা তোকে আর করতে হবে না, কারণ আজ থেকে না আমি তোকে চিনি আর না তুই আমাকে চিনবি। আসছি, গুড বাই। কথাগুলো বলে জয় আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। দ্রুত পায়ে মীরার বাসা থেকে বেরিয়ে গেল, আর মীরা সেখানেই থ হয়ে দাঁড়িয়ে রইল। আসলে কিছু সময়ের মধ্যে ওর সাথে কি হয়ে গেছে সেটাই বুঝতে পারছে না সে। কিছু মাথায় আসতেই টপ করে বিছানায় বসে পড়লো মীরা। রাগের বসে জয়কে সব বলে দিয়ে খুব বড় যে ভুল করেছে সেটা মীরা বুঝতে পারছে। জয়কে এইভাবে সব বলে দেওয়া উচিত হয়নি। মীরাকে টপ করে বসে পড়তে দেখে শিহাব চিন্তিত কণ্ঠে বলল, মীরা ঠিক আছে তো তুমি? সব শেষ হয়ে গেছে শিয়া, সব শেষ হয়ে গেছে। মানে হলো আমি রাগের বসে আমার খারাপ উদ্দেশ্যের কথা জয়কে বলে দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি নিশ্চিত জয় আমাকে জেলের ভাত না খাইয়ে ছাড়বে না। তাহলে এখন কি করতে চাও? তা উপড়ে ফেলো। মানে তুমি যা বলছো ভেবে বলছো তো? একদম ভেবে চিনতে বলছি। গো ফাস্ট, চলো আমিও যাব তোমার সাথে। এভাবে দিনের বেলায় নাইটি পরে বের হবে তুমি, লোকে কি বলবে? গাড়ি তো এনেছো নিশ্চয়ই? হ্যাঁ এনেছি। তাহলে বেশি বকবক না করে তাড়াতাড়ি চলো, নয়তো পাখি পুরুত হয়ে যাবে। বলেই দুজনেই দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়ল। মামা, আর কতক্ষণ লাগবে ট্রেন ছাড়তে? প্রায় আধা ঘন্টা ধরে সিটে বসে আছি। 3:30টায় ছাড়বে বলে 4টা বাজতেছে, এখনো তো ছাড়ার নামগন্ধও নেই। ট্রেনের জানলার পাশে একটা সিটে বসে বিরক্ত হয়ে কথাগুলো বলল নেহা। সে একজন বয়স্ক মহিলা বসেছে,
বয়স হবে হয়তো 50-এর ঊর্ধ্বে। ট্রেনের টিকিট কালেক্টর যখন বয়স্ক মহিলাদের থেকে টিকিট কালেক্ট করতে আসলো, তখনই কালেক্টরকে কথাগুলো বললো নেহা। নেহার আসলেই খুব বিরক্ত লাগছে। 4টা বাজতেছে আর এখনো ট্রেন ছাড়ছে না। এত দেরিতে ট্রেন ছাড়লেই সে বাড়িতে যেতে যেতে তো রাত 10টা বাজবে। আসলে ট্রেনের এই একটা সমস্যা, আগে যদি টিকিট না কেটে রাখা হয় তাহলে বোঝা যাবে কত ধানে কত চাল। কালেক্টর কিছু না বলেই চলে গেলেন। হয়তো উনি নিজেও জানেন না ট্রেন কখন ছাড়বে। নেহা বিরক্তি নিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে দিল। আর তখনই হঠাৎ করে নেহার পার্সে থাকা মোবাইল ফোনটি খনখনি বেজে উঠল। এই সময় কল আসবে নেহা সেটা আশা করেনি। আর তার চেয়েও বড় কথা হলো, ও যে কখন ভুল করে মোবাইলটা পার্সে নিয়েছে সেটাও জানে না। মনে থাকলে হয়তো ফোনটা কখনোই নিত না। নেহা সোজা হয়ে বসে পার্স থেকে মোবাইলটা বের করতে করতে বিরক্ত হয়ে বলল, সময় আবার কে কল করেছে? কেন যে ভুল করে মোবাইলটা আনতে গেলাম? নেহা এইসব বিড়বিড় করতে করতে মোবাইলটা চোখের সামনে এনে ধরল। আর সাথে সাথে হাতটা অটোমেটিক মুখে চলে গেল, কারণ কলটা আর কারো নয়, রায়হান সাহেবের। কি এই সময় বাবার ফোন? বাবা আবার কল দিচ্ছে কেন? কি করব এখন? কল কি রিসিভ করব নাকি করব না? কল রিসিভ না করলে তো আবার বাবা কষ্ট পাবে। আর তাছাড়া জরুরি কোনো প্রয়োজনেও তো কল দিতে পারে। কথাগুলো নিজের মনে আওড়াতে আওড়াতে এরই মধ্যে 2বার রিং হয়ে কেটে গেল। 3য়বার রিং হতেই নেহা চিন্তায় পড়ে গেল। আচ্ছা, কলটা কি রিসিভ করা উচিত? এতবার কল দেওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে, নয়তো বাবা তো কখনো এতটা কল একসাথে দেয় না। না, কলটা রিসিভ করেই ফেলি, যদি বিশেষ কোনো কারণে কল করে থাকে। নেহা এসব ভেবে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরল। নেহা কিছু বলে ওঠার আগেই উপাস থেকে কান্না মিশ্রিত কণ্ঠে ভেসে আসলো, নেহা মা, তোরা এক্ষুনি সিটি হসপিটালে চলে আয়। জয় অ্যাক্সিডেন্ট করেছে। শায়লা আর জেসিকেও বল, আমি ওদেরকে কল দিচ্ছি কিন্তু পাচ্ছে না। তাড়াতাড়ি আয় মা। এতটুকু বলেই রায়হান সাহেব কলটা কেটে দিলেন। নেহা কিছু বলার সুযোগ পর্যন্ত পেল না। নেহার যেন মুহূর্তেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আর এক মুহূর্ত সিটে বসে না থেকে দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে ট্রেন থেকে নেমে পড়লো সে। ভেতরে যে ওর লাগেজ ফেলে এসেছে এটা যেন খেয়ালই নেই। ওর মনে এখন শুধু একটাই চিন্তা, আর সেটা হলো ওর হসপিটালে পৌঁছতে হবে যে করেই হোক। নেহার এমন পাগলের মতো দৌড়ে বের হওয়া দেখে সবাই হা করে তাকিয়ে আছে ওর দিকে। নেহার সেদিকে কোনো খেয়ালই নেই। কোনো মতে দৌড়ে গিয়ে একটা সিএনজি ধরে উঠে বসলো নেহা। উদ্দেশ্য তার সিটি হসপিটাল। চিন্তায় যেন মাথা ফেটে যাচ্ছে। ড্রাইভারকে বারবার তাড়া দিচ্ছে গাড়ির স্পিড বাড়ানোর জন্য, কিন্তু পথ যেন শেষই হচ্ছে না। মামা একটু আস্তে চালান না। ড্রাইভার সামনের লুকিং গ্লাস দিয়ে নেহাকে একবার ভালো করে দেখে নিয়ে গাড়ির স্পিড আরো একটু বাড়িয়ে দিল। ড্রাইভারও হয়তো নেহার অস্থিরতাটা বুঝতে পেরেছে। প্রায় আধ ঘন্টা পর নেহার সিএনজি এসে থামলো হসপিটালের সামনে। সিএনজির ভাড়াটা কোনো মতে চুকিয়ে তাড়াহুড়ো করে ফাঁকা মস্তিষ্ক নিয়ে দৌড় দিল হসপিটালের ভেতর। হয়তো জায়গাটা হসপিটাল হওয়ায় নেহার দৌড়ে যাওয়ার দিকে কারো কোনো খেয়াল নেই, কারণ এখানে সবাই নিজেদের চিন্তা নিয়ে ব্যস্ত। অন্য কারো দিকে তাকানোর সময় কোথায়? নেহার রিসিপশনিস্টের কাছে সে কোনো মতে হাঁপাতে হাঁপাতে তাড়াহুড়া কণ্ঠে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি মিস্টার জয় মাহমুদের কেবিন কোন রুমে জানাবেন প্লিজ? রিসেপশনিস্ট সৌজন্য সূচক হাসি দিয়ে একটা ফাইল দেখে বিনীত কণ্ঠে বলল, জি ম্যাম। আসলে ম্যাম ওনাকে তো কোনো কেবিনে দেওয়া হয়নি, ওনাকে এমার্জেন্সি রুমে রাখা হয়েছে। আপনি সোজা গিয়ে ডান দিকের গলিটাতে যান। এমার্জেন্সি রুমটা গলিটার একদম শেষের দিকে। নেহা আর 1 মিনিটও সময় ব্যয় না করে দৌড় দিল সেদিকে। এমার্জেন্সি রুমের সামনে চিন্তিত মুখ নিয়ে গলির এপাশ থেকে ওপাশে পায়চারি করছে রায়হান সাহেব। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি কতটা টেনশনে আছেন। আর টেনশন হবেন নাই বা কেন? ওনার একমাত্র সন্তান আজ মৃত্যুর সাথে লড়াই করছে। টেনশন তো হওয়ারই কথা। রায়হান সাহেবের পুরো মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে আছে। বাবা! হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে রায়হান সাহেব চমকে তাকালেন। নেহা এসেছেন। আর রায়হান সাহেবের চোখে আপনা আপনি জল এসে গেল। ধরা গলায় বললেন, এসছিস মা? হ্যাঁ বাবা। বাবা, এসব কি করে হলো ওনার? জানি না রে মা, আমাকে হসপিটাল থেকে কল করে বলেছে জয় নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমি শোনার সাথে সাথে চলে আসলাম। তো বাবা, ওনাকে কে এনেছে এখানে?
ডাক্তার বলেছে কয়েকজন পথচারী নাকি জয়কে হসপিটালে নিয়ে এসেছে, এর থেকে বেশি কিছুই জানি না আমি। রায়হান সাহেব ভেজা গলায় বললেন। নেহা এবার দৌড়ে দরজার কাছে গেল। যার থাই গ্লাস ভেদ করে জয়কে স্পষ্টই দেখা যাচ্ছে। বেডে শুয়ে থাকা নিস্তেজ মানুষটিকে দেখে নেহার ভেতরটা কেঁপে উঠল। তাদের ধবধবে বেডশিট বেছানো পেটে সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে নিথর হয়ে শুয়ে আছে জয়। কি বোঝা যাচ্ছে সেন্স পাশে দাঁড়িয়ে একজন ডক্টর স্যালাইনের ভিতর একটা সিরিঞ্জ পুশ করছে, সম্ভবত মেডিসিন প্রবেশ করাচ্ছে। তার পাশে আরো কয়েকজন ডাক্তার দাঁড়িয়ে আছে। নেহার পুরো দুনিয়া যেন থমকে গেল। যত যাই হোক, এই মানুষটা তো ওর স্বামী। নেহার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো নিজের অজান্তেই। নেহা মনে মনে শুধু একটা দোয়াই করছে, মানুষটির যেন কিছু না হয়, আল্লাহ যেন জয়কে তাড়াতাড়ি ভালো করে দেয়। নেহা যেন আর দাঁড়িয়ে থাকতে পারলো না সেখানে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জলগুলো মুছে নিয়ে ফাঁকা মস্তিষ্ক নিয়ে সেখানে রাখা একটা টুলে গিয়ে ধপ করে বসে পড়ল। ওর মস্তিষ্ক জুড়ে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো জয়ের কিছু হয়ে গেলে ওর কি হবে। হ্যাঁ, এটা ঠিক যে জয় ওকে ভালোবাসে না, এমনকি ওকে স্ত্রী হিসেবেও মানে না, কিন্তু তারপরেও সে তো স্বামী। মানুষটা না থাকলে তো ওর সবকিছু উলট পালট হয়ে যাবে। কারণ আমাদের সমাজে বিবাহিত মেয়েদের মূল্য তখনই থাকে যখন ওর স্বামী থাকে, আর যখন স্বামী নামক মানুষটির অনুপস্থিতি ঘটে তখন মেয়েটার আর কোনো মূল্য থাকে না। স্বামী নামক মানুষটি ওকে ভালোবাসলো কি না বাসলো, স্ত্রী হিসেবে মানলো কি না মানলো, সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ থাকে না। শুধু স্বামীটা বেঁচে আছে কিনা সেটাই দেখে। নেহা যখন ভাবনার অথৈ সাগরের ডুবন্ত, তখনই চেঁচামেচির আওয়াজে নেহার ধ্যান ভাঙে। আপনার ছুটো ছিঁড়ে সামনে তাকিয়ে দেখে শাশুড়ি আর ননদ এসেছেন। শায়লা বেগম তো রীতিমতো পুরো হসপিটাল মাথায় তুলে ফেলছেন। ডক্টর, ডক্টর, আমার ছেলেকে এতক্ষণ ধরে ইমার্জেন্সি রুমে রেখেছেন কেন? আপনারা কি ট্রিটমেন্ট করছেন যে একটা সামান্য অ্যাক্সিডেন্ট হওয়ার রোগীকে এখনো ইমার্জেন্সি রুম থেকে বের করে নর্মাল বেডে দিতে পারছেন না? আপনারা কি ঘাস কাটছেন? আমি বলে দিচ্ছি, আমার ছেলে যদি ঠিক না হয় তাহলে পুরো হসপিটালকে আমি হেল করে দিব। সবকটা ডাক্তারকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। নেহা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। শায়লা বেগমকে কিছু বলার সাহস নেই ওর, তাই সেখানেই দাঁড়িয়ে আছেন। রায়হান সাহেব স্ত্রীর চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে স্ত্রীকে ধমক দিয়ে বলে উঠলেন, শায়লা, কি করছোটা কি? এমন চিল্লানোর মানে কি? গত 2 ঘন্টা ধরে কোনো খবরও ছিল না তোমাদের মামের, আর এখন নিশ্চয় দরদ দেখাতে পুরো হসপিটাল মাথায় তুলছো কেন? আসছে এতক্ষণে আদিক্ষতা দেখাতে। তুমি তো মানবের কলঙ্ক। ছেলের বিপদে যাকে ফোন করেও পাওয়া যায় না, সে আসছে ডাক্তারের হসপিটালের বিচার করতে। মমকে বকো না, আসলে আমি আমার আর মমের ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম, তাই বুঝতে পারিনি। মেয়ের কথায় রায়হান সাহেব আর রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, চুপ করে গিয়ে, তোকে আমার মেয়ে বলতেও লজ্জা হচ্ছে। হয়েছিস তো আজ তো মায়ের মতো, যেমন মা তার তেমন মেয়ে। অকর্মা ঠিকই কথাকার, 1000 বার কল দিয়েও পাওয়া যায় না, আর ও আসছে বড় মুখ করে বলতে মোবাইলটা সাইলেন্স ছিল। এটা বল না যে কল রিসিভ করার সময় হয়নি। তোদের থেকে তো নেহা অনেক ভালো, ওর কাছে অন্তত আমার কলের মূল্য আছে। কল দেওয়ার সাথে সাথে ছুটতে এসেছে, আর তোদের কাছে তো আমার কলের মূল্যই নেই। রায়হান সাহেবের কথা শুনে শায়লা বেগম আর জেসি দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। ওদের মনে একটাই প্রশ্ন, নেহা এসেছে মানে? নেহার তো চলে যাওয়ার কথা ছিল, তাহলে কি ও যায়নি? দুজনেই অবাক হয়ে পাশে তাকাতেই নেহাকে দেখে মামি দুজনের মাথায় বাজ পড়ল। সত্যি এই ছোট লোকটা গেল না? তবে এখন কিছু বলা যাবে না, কারণ এখন রায়হান সাহেব আছে। সময় হলে ওর বিষয়টা দেখা যাবে। শায়লা বেগম নেহার দিক থেকে চোখ সরিয়ে আবারও সামনের দিকে তাকালেন, তারপর রাগী কণ্ঠে বললেন, মাথাটা কি ঠিক আছে? তুমি ওই কেউ ছোট লোকটার সাথে আমাদের কম্পেয়ার করছো? হাউ ফানি! তোমার মন মানসিকতা এখনো সে গ্রামেই রয়ে গেল, তাই না? যত সব। শায়লা, তোমরা আসলে এখনো মানুষ হতে পারলে না। আমার ছেলেটা মৃত্যুর সাথে লড়াই করছে, আর তুমি আছো কম্পেয়ার নিয়ে। সত্যি তোমরা পারো বটে। হসপিটালে এসেও এমন কথা বলতে শুধু তোমাদের মতো মানুষরাই পারে। এক্সকিউজ মি, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার ছেলের আজ এই অবস্থা, সেটা শুধু ওই কেউ ছোট লোকটার কারণে। তোমার সো কল মেয়ের জন্যই কিন্তু আজ আমার ছেলের এমন অবস্থা। আমি কিন্তু বলে দিচ্ছি, যদি আমার ছেলের কিছু হয় ওকে আমি ছাড়বো না। রায়হান সাহেব আর শায়লা বেগম যখন নিজেদের কথা কাটাকাটি নিয়ে ব্যস্ত, তখনই এমার্জেন্সি রুমের ভেতর থেকে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে রায়হান সাহেব আর শায়লা বেগম
নিজেদের তর্ক থামিয়ে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালো। সাথে নেহা আর জেসিও গেল। রায়হান সাহেব বিনীত কণ্ঠে বললেন, ডক্টর, জয় কেমন আছে এখন? আমরা কি ওর সাথে দেখা করতে পারবো একবার? আমার ছেলেটা ঠিক হয়ে যাবে তো? এখন কি অবস্থা ওর? রায়হান সাহেবের অস্থিরতাটা হয়তো ডাক্তার বুঝতে পেরেছেন, তাই তো রায়হান সাহেবের কাছে হালকা করে হাত রেখে চোখে চোখ রাখলেন। তারপর নরম গলায় বললেন, দেখুন রায়হান সাহেব, আমি জানি আপনি আপনার ছেলের জন্য চিন্তিত, কিন্তু সবকিছু তো আর ডক্টরদের হাতে থাকে না, তাই না? উপরওয়ালা বলেও তো কেউ একজন আছে যার হুকুম চিরনির্ধারিত। মানে কি বলতে চান আপনি? দেখুন, আপনার ছেলে অনেক গুরুতর ইনজোর হয়েছে। ওনার মাথাটা ভারী কোনো বস্তুর সাথে বাড়ি খাওয়ায় মাথার ইন্টারনাল ইনজোর না হলেও বেশ রক্তক্ষরণ হয়েছে, যার ফলে এখনও ওনার সেন্স আসেনি। তবে আমরা ইনজেকশন দিয়েছি সেন্স আসার, কিন্তু কি ডক্টর? আসলে আমরা আপনাদের আশা দিতে পারছি না ওনার সেন্স আসা নিয়ে, কারণ ওনার মাথায় আঘাতটা এত জোরে লেগেছে যে মাথায় প্রচুর ব্লিডিং হয়েছে, যার ফলে ওনার সেন্স আসা না আসা নিয়ে ডাউট আছে। যদি 24 ঘন্টার মধ্যে সেন্স না আসে তাহলে আমাদের হাতে কিছু করার থাকবে না, সবটাই এখন উপরওয়ালার হাতে। ডাক্তারের কথা শুনে রায়হান সাহেব সহ উপস্থিত সবাই যেন এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। না, এটা কিছুতেই হতে পারে না। শায়লা বেগম যেন ছেলের অবস্থার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলেন। উনি যেমনই হোক, ছেলেটা যে ওনার কলিজার টুকরা সেটার কোনো সন্দেহ নেই। উনি ভাবতেও পারেননি এমন একটা দিন দেখতে হবে। উনি যত রাগী আর বদমেজাজেই হোক না কেন, ওনার ছেলে মেয়ে দুইটা যেন ওনার আলাদা একটা পৃথিবী। আর সেই ছেলেরই এমন কিছু হবে শায়লা বেগম সেটা স্বপ্নেও ভাবেননি। আর নেহা, সে তো ঠাই দাঁড়িয়ে আছে, হয়তো অতিরিক্ত শোকে পাথর হয়ে গেছে। শায়লা বেগম যেন চুপ থাকতে পারলেন না, আর ঝাঁঝালো কণ্ঠে ডাক্তারকে বলে উঠলেন, ডক্টর, কি বলছেন কি আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? আপনারা কেমন ডাক্তার, হ্যাঁ, যে একটা সামান্য অ্যাক্সিডেন্টে রুগীকে বাঁচাতে পারবেন না বলছেন? শুনুন, আমার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। 14 টাকা লাগে আমি দেবো, তবু আমার ছেলেকে সুস্থ চাই। আর যদি আমার ছেলের কিছু হয় তাহলে পুরো হসপিটাল আমি হেল্প করে দিব, আর আপনাদের সবাইকে জেলের ভাত খাওয়াবো, মাইন্ডেড। দেখুন ম্যাম, আমাদের তো এক্ষেত্রে কিছু করার নেই, তাই না? সব কিছু তো আর টাকা দিয়ে হয় না। টাকা দিয়ে যদি সব হতো তাহলে মানুষ টাকা দিয়ে আগে নিজের হায়াতটা বাড়িয়ে নিত, যাতে মরতে না হয়। আর একটা কথা, আপনি যেটাকে একটা সামান্য অ্যাক্সিডেন্ট বলছেন সেটা কিন্তু একদম সামান্য না। ওনার মাথার আর একটা পর্দা ফাটলেই কিন্তু ওনাকে বাঁচানো যেত না। তার মানে বুঝতেই পারছেন আঘাতটা কেমন লেগেছে। ওনার সেন্স ফেরা আর না ফেরা সব উপরওয়ালার হাতে। সৃষ্টিকর্তাকে স্মরণ করুন যেন উনি আপনার ছেলেকে সুস্থ করে দেন। তবে আরেকটা কথা, ওনার সেন্স ফিরলেও ওনার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায়, বিশেষ করে ডান হাত আর ডান পাতে বেশি আঘাত লাগায় উনি বেঁচে থেকেও মৃতপ্রায় হয়ে থাকবেন। মানে? রায়হান সাহেবের কণ্ঠে উদ্বিগ্নতা। মানে হলো উনি সুস্থ হলেও কখনো হাঁটতে পারবেন কিনা সেটা নিশ্চিত না। ওনার পা দুটো মারাত্মকভাবে ইনজিওর হওয়ায় উনি কখনো হাঁটতে পারবে কিনা সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। সবসময় শুয়ে বসেই কাটাতে হবে। তবে আল্লাহ চাইলে তো অসম্ভবও সম্ভব হয়, তাই আমরা পুরোপুরি কোনো কিছু নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ আল্লাহ চাইলে উনি সুস্থ হতেও পারেন। তবে আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমাদের ডাক্তারি নলেজ থেকে যেটুকু বুঝতে পারলাম তার দ্বারা মনে হচ্ছে উনি আজীবন এভাবেই থাকবেন। বিছানায় শুয়ে থেকেই কাটাতে হবে। তবে আবারও বলছি, উপরওয়ালা চাইলে কিন্তু সবকিছুই সম্ভব। এখন আপাতত সেন্স আসার জন্য দোয়া করুন, আমি আসছি। আচ্ছা, আমরা কি ওর সাথে একবার দেখা করতে পারবো? ডক্টর যেতে গিয়েও থেমে গেল রায়হান সাহেবের প্রশ্নে। হতাশার হাসি হেসে বলল, উনি এখন সেন্সলেস, আর এই মুহূর্তে ভিতরে কেউ অ্যালাউ নয়। আপনারা ওনার সেন্স ফিরে আসার পর ওনার সাথে দেখা করতে পারবেন, কারণ এখন ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে আর সেখানে কেউ প্রবেশ করার পারমিশন নেই। সো ধৈর্য ধরুন। বলেই ডক্টর সেখান থেকে চলে গেলেন। আর রায়হান সাহেব সহ বাকি সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সবার যেন বিশ্বাসই হচ্ছে না আজকের এই দিনটা দেখতে হবে। সবার বুকের ভেতর অজানা একটা ভয় এসে ভিড় জমিয়েছে। জয়ের কিছু হবে না তো? সেন্স ফিরে আসবে তো? শায়লা বেগম তো রীতিমতো নেহাকে যা নয় তা বলতে লাগলো। ওনার একটাই কথা যে নেহার জন্যই আজ জয়ের এই অবস্থা। ও যদি জয়কে অফিস যেতে না বলতো, আর জয় যদি আজ অফিস না যেত, তাহলে আজ এমন একটা ঘটনা কখনোই ঘটতো না। নেহাও কিছু না বলে পাথরের মতো শুনে গেছে।
কারণ ওর মনে হচ্ছে ওর কারণে আজ জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। জয়ের অ্যাক্সিডেন্টের পেছনে কোথাও না কোথাও নিজেকেই দায়ী মনে করছে নেহা। তবে নেহা চুপ করে শায়লা বেগমের কথাগুলো শুনলেও রায়হান সাহেব কিন্তু চুপ করে থাকলেন না। স্ত্রীকে শক্ত কণ্ঠে জবাব দিয়েছেন, কারণ এতে তো নেহার কোনো দোষ নেই, যা হয়েছে সবই ভাগ্যে ছিল বলেই হয়েছে। এতে নেহাকে কথা শোনানোর কোনো মানে হয় না। 2 দিন পর আজ জয়কে রিলিজ দেওয়া হবে, যার কারণে রায়হান সাহেব 2 পা এক করতে পারছেন না সে সকাল থেকে। হ্যাঁ, জয়ের সেন্স ফিরেছে। সেদিন ডাক্তার জয়ের সেন্স ফেরা নিয়ে গ্যারান্টি দিতে না পারলেও ভাগ্যক্রমে 24 ঘন্টার মধ্যেই জয়ের সেন্স ফিরে আসে। তবে জয়ের সেন্স ফেরার পরেও জয় ইনজোর্ড হয়। ডক্টর জয়কে হসপিটালেই ভর্তি রাখতে চায়, কারণ এই অবস্থায় জয়কে বাড়ি নিয়ে যাওয়া মানে যেচে বিপদ ডেকে আনা। কেননা জয়কে এখন বাড়ি নিয়ে গেলে জয় ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো জয়ের প্রপার ট্রিটমেন্ট আর প্রপার কেয়ার দরকার, যেটা হসপিটালে রেখেই করা সম্ভব। তবে এমন নয় যে হসপিটালে রাখলেই জয় সুস্থ হয়ে যাবে, বরং ডক্টররা চেয়েছে জয়কে আর কয়েকদিন রেখে আর একটু ট্রিটমেন্ট করে তারপরে রিলিজ দিতে। তবে ডক্টর বলে দিয়েছে জয় উঠে বসার মতো সুস্থ হওয়ার চান্স একদম নেই। তারপরেও যদি এই মিরাকলটা হয় তাহলে সেটা পুরোটাই উপরওয়ালার হাতে। ডক্টরের কথায় রায়হান সাহেব আর শায়লা বেগম রাজি হয়ে জয়কে আরো কিছুদিন হসপিটালে রাখতে চাইলেও নেহা আপত্তি করল। নেহার একটাই কথা, সে জয়কে বাড়ি নিয়ে যাবে, প্রয়োজনে সে জয়কে দেখাশোনা করবে। ও কিছুতেই সে জয়কে হসপিটাল রাখবে না, কারণ জয় হসপিটাল থাকলে সুস্থ হওয়ার পরিবর্তে আরো বেশি অসুস্থ হয়ে যাবে। হসপিটালে রাখাটা শুধু ট্রিটমেন্টের নাম করে টাকা খাওয়ার জন্যই, কাজের কাজ কিছুই হবে না। এইখানে থাকলে না কোনো ট্রিটমেন্ট করবে আর না কোনো ভালো দেখাশোনা করবে। তাই নেহার একটাই কথা, সে জয়কে বাড়ি নিয়ে যাবে। অবশ্য ডাক্তাররা সবাই নেহার কথায় আপত্তি করেছিল, কিন্তু নেহা বলেছে যদি জয়কে রিলিজ না দেয় তাহলে পুরো হসপিটালের নামে কেস করবে। তাই নেহার জোরাজুরিতে ডক্টররা সবাই রাজি হয়েছে জয়কে রিলিজ দিতে। রায়হান সাহেবও নেহার কথায় খুশি হয়ে জয়কে রিলিজ করিয়ে নেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে ফেললেন। জয়কে বাড়িতে নিয়ে যাওয়ার কথাটা শুনে রায়হান সাহেব যেন খুশিতে আধখানা। নেহা বরাবরই রায়হান সাহেবের পছন্দের কাজই করে, আর এই জন্যই নেহাকে রায়হান সাহেব এত পছন্দ করেন। তবে শায়লা বেগম এই ক্ষেত্রে একটু নারাজ হলেন, কারণ ওনার ধারণা নেহা জয়কে বাড়ি নিয়ে গিয়ে দেখাশোনা করার পরিবর্তে উল্টো ওর থেকে এতদিনকার সব প্রতিশোধ তুলবে। তাই শায়লা বেগম চেয়েছেন জয়কে বাড়িতে না নিয়ে বরং হসপিটালেই ভর্তি রাখা হবে। এই জন্য স্বামীকেও অনেক বলেছেন যেন নেহার কথায় কান না দেয় আর জয়কেও রিলিজ না করায়। কিন্তু রায়হান সাহেব নিজের সিদ্ধান্তে অটল। উনি সকাল থেকেই ছোটাছুটি করে জয়কে রিলিজ করানোর সমস্ত ফর্মালিটিস পূরণ করে ফেললেন। বিকেল 4টার দিকে জয়কে রিলিজ দেওয়া হলো। শায়লা বেগম রাগ করে দুপুরেই বাড়িতে চলে গেছেন, আর আসেননি। তাই রায়হান সাহেব আর নেহা মিলেই জয়কে বাড়িতে নিয়ে যাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করেছে। নেহাদের বাসায় পৌঁছতেই সন্ধ্যা 7টা বেজে গেল। শ্বশুর আর বৌমা মিলে কোনো মতে জয়কে হুইল চেয়ার সহ গাড়ি থেকে নামালো। এসে দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপতেই ঋতু দৌড়ে এসে দরজা খুলে দিল। দরজা খুলে নেহাকে দেখতে পেয়ে ঋতুর মুখে যেন রাজ্যের খুশি এসে ভর করলো, কারণ নেহা গত 2 দিন ধরে বাসায় একবার আসেনি। ঋতু মনে করেছিল নেহা সত্যি সত্যি বাড়ি চলে গিয়েছে, আর ঋতু এটাও মনে করেছিল যে জয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে নেহা কিছুই জানে না। তবে এখন জয়ের পেছনে হুইল চেয়ার ধরে দাঁড়িয়ে থাকা নেহাকে দেখে যেন ঋতু খুব বেশি খুশি হল। একগাল হেসে বলল, ভাবি আইসো তুমি, আমার যে কি খুশি লাগতেছে। ঋতুর কাণ্ড দেখে নেহা মুচকি হাসলো, হেসে বলল, বাইরে দাঁড় করিয়ে রেখে কথা বলবে, ভেতরে ঢুকতে দিবে না? আরে না না, তা কেন হবে, এসো ভেতরে এসো। ছোট সাহেব, আপনি এখন কেমন আছেন? মুচকি হেসে ধমকের সুরে বলল, তো তোকে না কতবার বলেছি আমাকে ছোট সাহেব নয় ভাইয়া কিংবা ভাইজান বলে ডাকবি। তো বিনীত কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে ভাবিজান। রায়হান সাহেব ওদের কাণ্ড দেখে মুচকি হেসে ভেতরে ঢুকে গেলেন। নেহা ও জয়কে নিয়ে ভেতরে প্রবেশ করলো। শায়লা বেগম আর জেসি জয়ের আসার খবর পেয়ে দুজনেই ড্রয়িং রুমে আসলো। তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, জয়ও কোনো কথা বললো না, কারণ সে মায়ের রাগ করার কারণটা জানে। মা বলেছিল বা নিয়ে যেতে চাইলেও যেন জয় বাড়িতে যেতে রাজি না হয়, কিন্তু জয় করলো তার উল্টো।
রায়হান সাহেব ছেলেকে বাড়িতে যাবে নাকি এখানে অ্যাডমিট থাকবে জিজ্ঞেস করতেই জয় খুশি হয়ে বলেছিল সে বাড়িতে চলে যাবে, বলে বাড়িতে গিয়েই মরবে। তাই শায়লা বেগম ছেলের প্রতি একটু নারাজ, কারণ এই প্রথম ছেলে ওনার মতের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু উনি তো আর জয়ের সিচুয়েশনটা বুঝতে পারছেন না। কোনো মানুষ চায় না হসপিটালের বেডে দিনের পর দিন শুয়ে থাকবে, সে যত অসুস্থ রোগী হোক। সবাই চায় মরলেও যেন নিজের ঘরেই মরে, তবুও হসপিটাল নামক জায়গাটিতে কেউ থাকতে চায় না। নেহা জয়কে নিয়ে রুমে যেতে নিয়েও আবার থেমে গেল, কারণ জয়কে তো সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যাওয়া সম্ভব না। কোন চেয়ারটা সিঁড়ি বেয়ে তুলবে কি করে? নেহা কিছু একটা ভেবেই শ্বশুরের দিকে তাকালো। রায়হান সাহেব তখন সোফাতেই বসা ছিলেন, আসলে ক্লান্ত ঢাকায় এসেই ধপ করে সোফাতে বসে পড়েছেন। গায়ের হাতটা পুরো গরম গলায় বলল, বাবা, ওনাকে তো এই অবস্থায় উপরে তোলা সম্ভব না। বলছিলাম যে উনি যে কয়দিন সুস্থ হয়ে হাঁটতে না পারে সেই কয়দিন গেস্ট রুমে রাখি। পাগলি, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? যেখানে সুবিধা লাগে সেখানে থাক, শুধু আমার ছেলেটা যেন কোনো রকম অসুবিধা না হয়। মা, আমি জানি জয়ের সুস্থ হয়ে হাঁটতে পারার কথাটা ভাবাও ভুল, কিন্তু বাবা হিসেবে তো আশা রাখতেই পারি। তোর উপর আমার পূর্ণ ভরসা আছে, এখন আমার শেষ ভরসাটা তুই। প্লিজ মা, আমার ভরসাটা ভেঙে দিস না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন বাবা, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। কিন্তু আমার তো অন্য রুমে ঘুম হয় না, আমার রুম ছাড়া অন্য কোনো রুমে আমার ভালো লাগে না। জয়ের কথা শুনে নেহা এক নজর জয়ের দিকে তাকিয়ে ঋতুকে ডাক দিল। ঋতুর সাথে সাথে দৌড়ে আসলো। ও ভাবি, কিছু কি লাগবো? না, আমার কিছু লাগবে না, তুমি শুধু কষ্ট করে তোমার ভাইজানকে এক কাপ চা করে খাওয়াও, তো আমি ততক্ষণে আসছি। ইসা ভাবি। নেহা আর সময় ব্যয় না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, আর জয়ের হুইল চেয়ারে বসে থেকে নেহার যাওয়ার দিকে তাকিয়ে রইল। গত 2 দিন ধরে ওর প্রতি নেহার ক্যারিং দেখে বোঝার উপায় নেই জয় ওর প্রতি এত অত্যাচার করত। নেহা উপরে চলে যেতেই শায়লা বেগম ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, জয়, এখন তুইও তোর বাবার মতো নেহাকে সাপোর্ট করছিস? তোর কাছে আমার কথার কোনো দাম নেই। আমি বারণ করা সত্ত্বেও তুই আমার কথা শুনলি না, ডেই করে চলে আসলি। হসপিটালাইজড থাকলে কি খুব বেশি ক্ষতি হতো? মম, এখানে সাপোর্ট করার কথা আসছে কেন? তুমি আমাকে ভুল বুঝছো। আমার হসপিটালে থাকতে ভালো লাগছিল না বলেই চলে এসেছি, কারো কথাই নয়। হসপিটালে থাকলে আমি সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে যাব বেশি। তার চেয়ে বরং তোমাদের চোখের সামনে থাকলে তোমাদের হলেও তো দেখতে পারবো। আর তাছাড়া ডাক্তাররা তো নিশ্চিত হয়ে বলতে পারছে না যে আমি হসপিটালে থাকলে সুস্থ হব কি না। যেখানে সুস্থ হওয়ার চান্স নেই সেখানে হসপিটাল থেকে কি করব মম? রায়হান সাহেব কিছু বলছেন না, কারণ মাসিলের কথার মধ্যে উনি বাম হাতটা ঢুকাতে চান না, তাই চুপচাপ উঠে রুমে চলে গেলেন। শায়লা বেগম জয়ের কথায় সন্তুষ্ট হতে পারলেন না, তাই স্বামীর অনুপস্থিতিতে আবারও রাগী কণ্ঠে বললেন, তোর যা ইচ্ছা কর, আমি কিচ্ছু বলবো না। যখন দেখবি ওই ছোট লোকটা তোর থেকে এতদিনকার সব প্রতিশোধ নিচ্ছে, তখন বুঝবি আমি কেন কথাগুলো বলেছিলাম। তোর ড্যাড না হয় ওর প্রতি তোর করা আচরণের কথা জানে না বলে এত কিছু ভাবিনি, কিন্তু তুই তো জানিস তুই ওর সাথে কি কি করেছিস। তারপরেও তোর একবারও মনে হলো না আমি এটা তোর থেকে প্রতিশোধ নিতে পারে? আর একবার এটা ভেবে দেখ না, ও তো তোকে চলে যাবে বলেছিল, তাহলে গেল না কেন? নিশ্চয়ই তোর থেকে প্রতিশোধ নিবে বলে। মম, তুমি এসব নিয়ে ভেবো না। ওকে আমার এতদিনে এতটুকু চেনা হয়ে গেছে যে ও এমন কিছুই করবে না। আমার ভালো না করুক, অন্তত আমার ক্ষতি করবে না। আর তারপরেও যদি ও আমার থেকে প্রতিশোধ নিতে আমার কোনো ক্ষতি করে, তাহলে ভাববো এটাই আমার প্রাপ্য ছিল। জয়, তুই কিন্তু ভুলে যাচ্ছিস ওই ছোট লোকটার জন্যই কিন্তু তুই আজ এই অবস্থা। ওর কারণেই তোর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। না মম, ওর জন্য কিছু হয়নি, সবই আমার কর্মের ফল, আমার পাপের প্রায়শ্চিত্ত এটা। আমি এটাই ডিজার্ভ করি মম। আমি যা করেছি ওর সাথে তা হয়তো আল্লাহ তাআলা সইতে পারেনি, তাই তো এমন একটা শাস্তি দিল আমায়। শায়লা বেগম ছেলের কথা শুনে কেন যেন সন্তুষ্ট হতে পারলেন না। উনি ভাবতেও পারেননি জয় এমন কিছু। উনি ভেবেছিল জয় ওর অ্যাক্সিডেন্টের জন্য নেহাকে দোষারোপ করবে, কিন্তু হলো তার উল্টোটা। তাই উনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না সেখানে। গদগদ পায়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। জয় লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল, কারণ ওর কিছুই বলার নেই। ভাইজান, আপনার চা। জয় চোখ সরিয়ে ঋতুর দিকে তাকালো, তারপর ঋতুর হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিতে লাগলো। তবে চায়ের কাপটা বাম হাতে নিয়েছে, কারণ ডান হাতটা তো গলায় ঝোলানো।
অর্থাৎ ডান হাতের হাড় ভেঙে যাওয়ায় জয়ের ডান হাতটা আপাতত কোনো কাজ করতে পারবে না, এমনকি খেতে হলেও বাম হাতেই খেতে হবে। তাই চায়ের কাপটাও বাম হাতেই ধরেছে। জয় চা খেতে খেতে খেয়াল করলো নেহা ওদের রুমে সব জিনিসপত্র গেস্ট রুমে নিয়ে রাখছে। জয় বেশ অবাক হলো, নেহা এইভাবে রুমের সব জিনিসপত্র নিচে নামাচ্ছে কেন? প্রায় আধ ঘন্টা ধরে ছোটাছুটি করার পর নেহা এবার জয়ের কাছে আসলো। কিছু না বলে জয়কে ধরে গেস্ট রুমে নিয়ে গেল। জয় তো গেস্ট রুমে ঢুকেই অবাক, কারণ গেস্ট রুমটাকে এখন আর গেস্ট রুম মনে হচ্ছে না, মনে হচ্ছে এটাই জয়ের রুম। জয় অবাক হয়ে চারপাশে দেখতে লাগলো। নেহা ওর রুমের সবকিছু এখানে নিয়ে এসেছে, আর প্রত্যেকটা জিনিসকে সেভাবে সেট করেছে যেভাবে ওই রুমে ছিল। জয় অবাক চাহনিতে আর ঘুরিয়ে নেহার দিকে তাকালো। জয় কিছু বলতে যাবে তার আগেই মুচকি এসে নেহা বলল, পছন্দ হয়েছে আপনার? আপনি না বলেছিলেন আপনার রুম ছাড়া অন্য রুমে ভালো লাগে না, তাই হুবহু আপনার রুমের মতো বানিয়ে দিলাম। এখন নিশ্চয়ই প্রবলেম হবে না। তারপরও যদি ভালো না লাগে একটু কষ্ট করে মানিয়ে নেবেন। আসলে এ ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই আর কি। ওকে, সমস্যা নেই। নেহা মুচকি হেসে জয়কে বিছানার কাছে নিয়ে গেল। তারপর শ্বশুরকে ডেকে জয়কে কোনো রকমের দুজনে ধরে বিছানায় বসালো। যদিও নেহা একাই ধরে বিছানায় তুলতে সক্ষম হতো, কিন্তু জয়ের কোনো রকম যেন অসুবিধা না হয় তার জন্য শ্বশুরকে সহ রাখলো ধরার জন্য। রেহান সাহেব ছেলেকে বিছানায় বসিয়ে দিয়ে কয়েকটা টুকটাক কথা বলে চলে গেল। চলে যেতেই নেহা জয়কে ধরে শুইয়ে দিল, কারণ বেশি সময় ধরে বসে থাকা জয়ের জন্য সম্ভব না। আর এখন সে কিচেনে যাবে রান্না করতে, তার মানে রান্না করে আসতে আসতে অনেক সময় লাগবে। আর এত সময় ধরে জয় বসে থাকতে পারবে না, কারণ জয়ের কোমরে যে ইনজুরটা হয়েছে সেটা না সারা অবধি জয়কে এমন শুয়ে থেকেই কাটাতে হবে। তবে একেবারে বসতে পারবে না তা কিন্তু পারবে, তবে সেটা জাস্ট কয়েক মিনিটের জন্য। এই সময় শুয়ে থেকেই কাটাতে হবে। জানলার পর্দাটা ভালো করে টেনে দিয়ে জয়ের দিকে তাকালো, একটু কণ্ঠে বলতো, শুয়ে থাকেন, আমি কিচেনে যাচ্ছি। আচ্ছা, আপনার জন্য কি রান্না করব? আপনি কি খাবেন বলুন? আমার জন্য আলাদা করে কিছু রান্না করতে হবে না, সবার জন্য যেটা রান্না হবে আমার জন্য সেটা করলে চলবে। নেহা মুচকি হেসে আচ্ছা বলে চলে যাচ্ছিল। জয় নেহার যাওয়ার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ নেহার দরজার কাছে গিয়ে কিছু একটা ভেবে যেন থেমে গেল। তারপর বিড়বিড় করে কিছু একটা আওড়ে জয়ের কাছে ফিরে আসলো। নেহার মুখে বুঝতে না পেরে নেহার মুখের দিকে তাকিয়ে পার্স থেকে জয়ের মোবাইলটা বের করে জয়ের হাতে দিয়ে মুচকি হেসে বলল, এই নিন আপনার মোবাইল। এখন হসপিটাল থেকে আসার সময় আমার পার্সে যে নিয়েছিলাম দিতে ভুলে গিয়েছিলাম। জয় বাম হাতটা বাড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের এপিট ওপিট দেখতে দেখতে অন্য মনস্ক হয়ে বলল, আমি মোবাইল দিয়ে কি করব? না মানে আমি তো কিচেনে যাচ্ছি, আপনার হয়তো একা একা বোরিং লাগবে। আপনি বরং এক কাজ করুন, আপনি মীরা আপুর সাথে কথা বলুন। ওনার সাথে কথা বললে সময়টাও কাটবে আর ভালোও লাগবে, তখন একা একা আর বোরিং লাগবে না। আসছি আমি বলেই নেহার রুম থেকে বেরিয়ে গেল। আর জয় অবাক হয়ে নেহার যাওয়ার দিকেই তাকিয়ে রইল। এই মেয়েটাকে যেন সে এই 3 দিনে যত দেখছে অবাক হচ্ছে। জয় নিজ মনেই আওড়ালো, কি অদ্ভুত মেয়ে। ওকে, আমি দিনের পর দিন এত অত্যাচার করলাম, এত মারধর করলাম, কখন একটা ভালো করে কথা পর্যন্ত যার সাথে বললাম না। আজ সেই কিনা আমার সামান্য একা থাকাটা নিয়েও ভাবছে। নিজের হাতে আমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলার জন্য মোবাইল দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কার সাথে কথা বলবো? মীরার সাথে, যে কিনা আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে চেয়েছিল। এই জয়কে অ্যাক্সিডেন্টটা করিয়েছিল, আর সেটা জয় দেখেও গিয়েছিল। মুহূর্তেই জয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার সময়কার ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল। জয়ের গাড়িকে যখন বিপরীতমুখী গাড়িটা প্রচন্ড জোরে ধাক্কা দিয়েছিল, তখন সাথে সাথে জয় স্টিয়ারিংয়ে বাড়ি খেয়ে রক্তাক্ত হয়ে যায়। তবে মীরা এতটুকুতেই থেমে থাকেনি। যখন দেখলো জয় স্টিয়ারিংয়ে বাড়ি খেয়ে নাজেহাল প্রায়, তখনই মীরা গাড়িকে পেছনে নিয়ে গিয়ে আবারও জোরে চালিয়ে এনে জয়ের গাড়িকে ধাক্কা দেয়। এবারের ধাক্কাটা বেশ, যার ফলে জয়ের মাথাটা জানলার কাচের সাথে গিয়ে লাগে। সাথে সাথে কাচ ভেঙে কয়েক টুকরো কাচ জয়ের মাথায় ঢুকে যায়। জয়ের যেন পুরো দুনিয়া অন্ধকার হয়ে এলো। তবে তখনও জয়ের সেন্স ছিল। জয় যখন দুহাতে মাথা চেপে ধরে নিভু নিভু চোখে চারপাশে তাকাচ্ছিল, তখনই ঝাপসা চোখে মীরাকে আর শিহাবকে সামনে দেখল। দুজনের মুখেই হাসি। সেন্সলেস হয়ে চোখ বন্ধ করে নেওয়ার আগেকার মীরার একটা কথা জয়ের এখনো চোখে ভাসছে। মীরা হেসে হেসে বলছে, গুড বাই মিস্টার জয় মাহমুদ।
আসলে কি বলতো, আমি জানি তুমি আমার ধোকাকে হাত গুটিয়ে বসে থাকবে না, নিশ্চয়ই আমাকে জেলে দেওয়ার ব্যবস্থা করবে। তাই আমি আর বসে থাকতে পারলাম না, ছুটে চলে আসলাম তোমাকে উপরে পাঠানোর জন্য। আমার জন্য বড্ড অফসোস হচ্ছে আমার, কারণ তুমি দ্বিতীয়বার চোখ খুলে আর এত সুন্দর পৃথিবীটা দেখতেই পারবে না। ওপারে গিয়ে ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার থেকে তো আর কম টাকা খাইনি। গুড বাই। বলেই মীরা অট্ট হাসি দিয়ে জয়ের মাথার চুলগুলো মুঠো করে ধরে আবারও গাড়ির স্টিয়ারিং এর সাথে বাড়ি খাওয়া দাওয়া। সাথে সাথে জয়ের মাথা থেকে গড়গড় করে রক্ত পড়তে লাগলো, আর মুহূর্তেই জয় সেন্সলেস হয়ে সেখানে মাথাটা লুকিয়ে রাখলো। দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতে জয়ের পুরো কক খুলিয়ে উঠলো। ওকে না এমন একজন মানুষকে ভালোবেসেছে যে ওকে কখনো ভালোই বাসেনি, আর যে মেয়েটাকে সে প্রতিনিয়ত অবহেলা করে আসছে, আর সেই কিনা ওর হসপিটাল থাকতে অসুবিধা হবে বলে ওকে সুস্থ করার প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে নিয়ে এসেছে। না হোক, অন্তত এটা তো ওর জন্য ভালো হলো যে সে বাড়িতে সবার সাথে থাকতে পারবে। হসপিটালে থাকলে তো সুস্থ হওয়ার বদলে আরো অসুস্থ হয়ে যেত। রাত 10:10 দিনের মতো আজকেও রায়হান সাহেব সহ বাড়ির সবাই রাতের খাবার খেতে ডাইনিং এ বসেছে। তবে প্রতিদিন নেহা খাবার সার্ভ করলেও আজ নেহাকে সার্ভ করতে বাধা দিল রায়হান সাহেব। কড়াভাবে বলে দিয়েছেন নেহা যেন এখানে খাবার সার্ভের সময় অপচয় না করে, ও যেন জয়ের জন্য খাবার নিয়ে যায় রুমে। নেহা চেয়েও আর শ্বশুরের কথা অমান্য করতে পারল না। অগত্যা কোনো কথা না বলে একটা প্লেটে জয়ের জন্য খাবার নিয়ে রুমে গেল। অন্যদিন হলে হয়তো শালা বেগম রাগে ফুসফুস করতেন, কিন্তু আজ ছেলের কথা ভেবে শালা বেগমও কোনো রাগ পোষণ করলেন না, চুপচাপ খেতে লাগলেন। নেহা রুমে এসে দেখতো জয় উপাস ফিরে শুয়ে আছেন। এ কি, উনি আবার ঘুমিয়ে পড়লেন না তো? মেডিসিন না খেয়ে ঘুমালে তো সুস্থ হবেন না তাড়াতাড়ি। কথাগুলো মনে মনে ভেবে নেহা খাটের দিকে এগিয়ে গেল। খাবারের প্লেটটা সেন্টার টেবিলের উপর রেখে আস্তে করে জয়কে ডাক দিল। শুনছেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? নেহার আওয়াজ শুনে জয় আস্তে আস্তে এপাশ ফিরে নেহার দিকে তাকালো। নেহা মুচকি হেসে বলল, ও, আপনি তো জেগে আছেন, আমি মনে করেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। 10টা বেজে গেছে, খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো। তো আমি শুয়ে থেকে খাবো কিভাবে? আর তাছাড়া ডান হাতেও খেতে পারবো না, কিভাবে খাবো? ল, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি খাইয়ে দিই। না মানে না খেয়ে থাকলে তো ওষুধ খেতে পারবেন না, আর ওষুধ না খেলে তাড়াতাড়ি সুস্থ হবেন কি করে? ডক্টর কি বলেছে শোনেননি? টাইমলি ওষুধ খেতে হবে। একলা উঠে বসতে পারবো না, একটু সাহায্য করলে উঠতে পারতাম আর কি। নেহা বুঝতে পারলো জয় ওর হাতে খেতে রাজি, তাই সে মুচকি হেসে জয়ের কাছে গিয়ে জয়কে আস্তে করে ধরে খাটের কার্নিশের সাথে হেলান দিয়ে আধশোয়া করে বসিয়ে দিল। তারপর খাবারের প্লেটটি হাতে নিয়ে নিজেও জয়ের পাশে বিছানায় বসে পড়ল। জয় ওর দিকেই তাকিয়ে আছে। নেহা এবার ভাতের ক্রাশ বানিয়ে জয়ের মুখের সামনে ধরল। হ্যাঁ করুন। জয়ও কোনো কথা না বলে বিনা বাক্যে হাতের গ্রাসটা মুখে পুরে নিল, কিন্তু ওর কেন যেন নেহার মুখ দেখে মনে হচ্ছে নেহাও খায়নি, তাই নরম করায় জিজ্ঞেস করল, তুমি খাবে না? জয়ের মুখে তুমি শুনে নেহা চমকে তাকালো জয়ের দিকে। এভাবে তাকানোর কি আছে? আমি কি ভুল কিছু বলে ফেলেছি? না, তা বলেননি, তুমি করে বলেছেন তো তাই অবাক হয়েছি। আমাকে তুমি করে বলতে হবে না, আমার জন্য দুইটাই ঠিক আছে। যেটা বলেছি তার উত্তর দাও। বেশি কথা কে বলতে বলেছে? যাব। 10টা বেজে গেছে, কখন খাবে? দিন যখন খায় তখনই খাবো, ডাইনিং পরিষ্কার করে তারপর খাবো। জয় কিছু বলতে চেয়েও যেন আর বলতে পারেনি। আর জয়কে খাইয়ে দিয়ে ঔষধও খাইয়ে দিয়ে খাবারের প্লেটটা নিয়ে রুম থেকে চলে যায়। জয় কয়েক সেকেন্ড নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নিল। নেহার খাবার খেয়ে রুমে আসতে আসতে প্রায় 11টার কাছাকাছি সময় লেগে গেল। মূলত নেহার দেরি হয়ে গেছে তা কিন্তু নয়, আসলে নেহা ইচ্ছে করেই এতক্ষণ রুমে আসে যাতে জয় মীরার সাথে নিঃসংকোচে কথা বলতে পারে। আগে হলে তো ব্যালকনিতে গিয়ে কথা বলে আসতো, কিন্তু এখন তো আর ব্যালকনিতে গিয়ে কথা বলতে পারবে না। নেহা রুমে থাকলে হয়তো জয়ের অস্বস্তি লাগতে পারে, তাই নেহা একটু দেরি করেই রুমে এসেছে। আর আসার সময় জয়ের জন্য গ্রিন টি আনতেও ভুল করলো না। দরজা লাগানোর শব্দ শুনে জয় সেদিকে তাকালো। নেহাকে এতক্ষণ পর রুমে আসতে দেখে জয় একটু অবাকই হলো। নেহা তো রুমে আসতে এতক্ষণ দেরি করে না। রুমে আসতে আজ এতক্ষণ সময় লাগলো যে? প্রতিদিন তো 10:30 বাজতেই রুমে চলে আসো, আজ দেরি করলে কেন? নেহা জয়ের প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল। চায়ের কাপটা জয়ের হাতে দিয়ে আমতা আমতা করে বলল,
না আসলে আপনি তো প্রতিদিন এই সময় মীরা আপুর সাথে কথা বলেন, তাই ভাবলাম আমি রুমে থাকতে হয়তো আপনার প্রবলেম হবে, এই জন্য একটু দেরি করে আসলাম, তাই আপনার কোনো অসুবিধা না হয় আর কি। কথাগুলো বলার সময় নেহা পুরোটা সময় মাথা নিচু করেই ছিল। জয় নেহার কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না হয়তো, তাই তো কিছু না বলে চুপচাপ কাপে চুমুক দিল। চা খেতে খেতে নেহা ততক্ষণে ওয়াশরুম থেকে নিজের প্রয়োজনীয় কাজ সেরে আসলো। নেহা টাওয়েল দিয়ে হাত মুখ মুছছিল, হঠাৎ জয়ের ডাকে জয়ের দিকে তাকালো। কিছু বলবেন? জয় হাতের কাপটা একটু উঁচু করে ধরে বলল, কাপটা? ও বলেই নেহা কাপটা নিয়ে সেন্টার টেবিলের উপর রাখলো। তারপর জয়ের দিকে তাকিয়ে নরম গলায় বলল, এবার আপনার ঘুমানো উচিত, দাঁড়ান আমি সাহায্য করছি শুতে। এই বলে নেহা জয়ের কাছে গিয়ে জয়কে ধরে বালিশে শুইয়ে দিল। তারপর পায়ের দিকের কম্বলটা জয়ের গায়ে টেনে দিয়ে নিজের জন্য নিচে বিছানা করে নিল। জয় কিছু বলছে না, শুধু চুপচাপ নেহার কাজগুলো নিবিড়ভাবে দেখে যাচ্ছে। নেহার কাজে যেন কোনো কমতি নেই, নেহা যেন সব কিছুই খুব সুন্দরভাবেই করছে। এতদিন হয়তো জয় নেহার কাজগুলো দেখেনি বলেই এসব খেয়াল করেনি, কিন্তু গত 2 দিন হসপিটালে নেহা যেভাবে ওর সব কিছু করে দিয়েছে আর এখানে এসেও করছে, সব কিছু দেখে জয় অবাক। নেহা সব দিক দিয়ে এমন পারফেক্ট কেন? আর পারফেক্ট সেটা না হয় ভালো কথা, কিন্তু এতদিন কেন জয়ের চোখে পড়লো না সেটা? নেহা যখন শুতে যাবে ঠিক তখনই জয় ডেকে উঠল। নেহা শুতে যেও শুতো না, জয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু লাগবে আপনার? না। তাহলে? বলছিলাম যে আমি খেয়াল করলাম তুমি। আমাকে তুই করেই বলুন, আপনার মুখে আমার জন্য তুইটাই বেশি মানানসই। আপনার মুখে তুমি শুনলে কেমন যেন লাগে। টেনশন করবেন না, ভাববেন না আপনি তুই তুকারি করলে আমি আপনার সেবা না করেই চলে যাব। এতদিন যখন যাইনি এখনো যাব না, আপনি তুই করেই বলতে পারেন। নেহার কথা শুনে আজ প্রথমবারের মতো জয়ের ভেতরটা কেঁপে উঠল। নেহার সাথে অমন ব্যবহার করে সে সত্যি ভুল করে, যার জন্য এমন ব্যবহার করলো নেহার সাথে সেই তো ছিল না। জয় নিজের অনুশোচনাটা নেহার সামনে প্রকাশ করলো না, বরং রাগি রাগি ভাব নিয়ে বলল, আমার কথাটা কি শেষ করতে দিবে নাকি নিজেই বকবক করবে? এমা না না, আমি আর কিছু বলবো না, আপনি বলুন। আমি খেয়াল করলাম তুমি 3 দিন ধরে এক কাপড় পরে আছো। হসপিটালে না হয় এক কাপড়ে ছিলে, ঠিক আছে, ওখানে থেকে না হয় বাড়িতে আসনি বলে চেঞ্জ করার সুযোগ পাওনি, কিন্তু এখানে এসেও ড্রেস পরে আছো কেন? আর সেটা নিয়েই ঘুমিয়ে পড়তেছো। আর বাকি কাপড়গুলো কোথায়? ট্রেনে। মানে হলো সেদিন বাবা যখন কল করে বলল আপনি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছেন, তখন তাড়াহুড়ো করে আসার সময় টেনশনে লাগেজ আনতে ভুলে গেছিলাম। সব কাপড় তো লাগেজেই ছিল, তাই 3 দিন ধরে এক কাপড় পরে আছি। তার মানে তুমি সেদিন সত্যি সত্যি চলে যেতে চেয়েছিলে? চলে যেতে চাইনি, চলে গিয়েছি। যদি না আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনতাম তাহলে এখন আমি বাড়িতেই থাকতাম। বলেই নেহা ফুস করে একটা শ্বাস ছাড়ল। জয় স্তব্ধ। আসলে ও কি বা বলার আছে এই মেয়েটাকে? সেই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল, সেই মেয়েটাই কিনা অ্যাক্সিডেন্টের খবর শুনে ছুটে এসেছে। তাকে এত ঘৃণা করতো সে আজ ওর দেখাশোনা করবে বলে, ওর প্রপার কেয়ার করবে বলে ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে। সে কি আসলেই মানুষ? সেদিন নেহাকে এমন একটা শর্ত দিয়েছিল সে, যেটা কোনো স্বামী আজ পর্যন্ত কোনো স্ত্রীকে দিয়েছে কিনা সন্দেহ আছে। সামান্য অফিসে জয়েন করতে বলেছিল বলে সোজা এই বাড়ি থেকে চলে যাওয়ার প্রতিশ্রুতি, এটা শুধু ওর দ্বারাই সম্ভব। হ্যাঁ, ওর দ্বারাই সম্ভব, নয়তো এমন করে সে বলতে পারতো না কখনো। জয়কে চুপ করে থাকতে দেখে নেহা বলতো, আর কিছু বলবেন? না। যদিও নেহাকে নিচে থাকতে দেখে জয়ের ভেতরে একটা খারাপ লাগা কাজ করত, কারণ গত 1 মাস আগেই তো নেহা বলেছিল ওর নিচে ঠান্ডা লাগে, তখন তো কম শীত ছিল, এখন তো আরো বেশি শীত করছে। এখন নিশ্চয়ই ওর আরো বেশি শীত করছে, কিন্তু জয় কিছু বলার সাহস পেল না। আমি তাহলে শুয়ে পড়ছি, আপনার কিছু লাগলে আমাকে ডাকবেন, একটু উঁচু আওয়াজে ডাকলেই আমি শুনতে পাবো। আচ্ছা ঠিক আছে। ঘড়ির কাঁটা 12টা ছুঁয়ে গেছে। নেহা গভীর ঘুমে মগ্ন থাকলেও আজ জয়ের চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার মুখের দিকে। আর তখনই হঠাৎ পুরনো কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠলো জয়ের। মনে পড়ে গেল সেই দিনটির কথা, যেদিন মা ওর রুমে এসে প্রথম বিয়ের খবরটা দিয়েছিল। জয় তখন শুয়ে শুয়ে মোবাইল টিপছিল, দেখে একটু নড়ে চড়ে শুলো। মম বলো। শায়লা বেগম ছেলের পাশে গিয়ে বসলেন, বললেন, জয় তুই কি জানিস তোর জন্য বিয়ে ঠিক করা হয়েছে? জয় যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল, সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো।
অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কি বলছো মম? আমি ঠিকই বলছি, তোর ড্যাড বলেছে এই মাসের শেষের দিকেই নাকি বিয়ের ডেট ফিক্সড করেছে। গ্রামের ওর কোনো এক বন্ধুর মেয়ে নাকি। তোর ড্যাড তো একেবারে মেয়েটির প্রশংসায় পঞ্চমুখ। মেয়ে নাকি দেখতে শুনতে অনেক ভালো, অনেক সুন্দরীও বটে। মম, ড্যাডির কি মাথা খারাপ হয়ে গেছে? শেষ পর্যন্ত একটা গ্রামের মেয়েকে কিনা আমার বউ বানাতে চাইছে, আর বিয়ে ঠিক করেছে, আর আমার থেকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করলো না, এমনকি বিয়ের ডেটটাও ফিক্সড করে ফেললো। বাহ, অসাধারণ। কিন্তু মম, আমি বলে দিচ্ছি, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। চিনি না, জানি না, এমন একটা মেয়েকে ড্যাড বললো অমনি আমি বিয়ে করে ফেলবো। তারপর মেয়েটা কেউ আমার সাথে কখনোই মেয়েটা তাল মেলাতে পারবে? তুমিই বলো। ড্যাড কি করে ভাবলো যে আমি একটা শহরের ছেলে হয়ে একটা গ্রাম্য মেয়েকে বিয়ে করব? মম, তুই ড্যাডকে গিয়ে বলে দাও আমি এমন একটা কেউ আনকালচারাল আর স্মার্ট মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবো না, কিছুতেই না। আর তার চেয়েও বড় কথা হলো, আমি মীরাকে ভালোবাসি। বিয়ে করলে আমি ওকেই করব। এই কথা ভুলেও বলিস না বাবা। আর আমি যদি গিয়ে এই কথা বলি তাহলে তো আমাকে সহ বাড়ি থেকে বের করে দিবে। তোর ড্যাড বলেছে তোর বিয়ে ঠিক করেছে, কথাটা যেন তোকে জানিয়ে দিই। তোর থেকে অনুমতি চাইতে আমাকে পাঠায়নি। তোর কি মনে হয় আমি এই বিষয়ে তোর ড্যাডের সাথে প্রতিবাদ করিনি? অবশ্যই প্রতিবাদ করেছি। বলেছি যে আমার ছেলে এমন একটা গ্রাম্য ছোট লোক মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবে না। ও কি বলেছে জানিস? কি বলেছে? বললো কথাটা নাকি আমি বলেছি। যদি তোর মুখ থেকে এমন কথা শুনে তাহলে তোকে সাথে সাথে ত্যায্য পুত্র করে দিবে। তাই বলে মম, আমি শেষ পর্যন্ত কিনা একটা গ্রামের মেয়েকে বিয়ে করব? এটা কি করে সম্ভব? তার চেয়ে তো আমার মরে যাওয়া ভালো।